সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ও বাবা, নবাবের দুধ দেখলেই কেমন বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করে। আহ মহারাজ, কি বলে পাঠিয়েছে সেটা তো আগে শুনুন। দুধ বাবাজি বলে ভালো, নবাব বাদশাহ কি বলে পাঠিয়েছেন? আগে নবাব তার অধীনের সব রাজ্যের মন্ত্রীদের এই সম্মান প্রদান করতে চান, আর তাই তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন ওই আপনার মন্ত্রীমশাইকে নেমন্তন্ন করতে। ও মা, আমাকে সম্মান! এতদিনে মহারাজ বুঝবেন আমার কদর। এ, বলো কি গো, আমার মন্ত্রী সে তো কিছুই পারে না, আবার তাকে সম্মান! আহ মহারাজ, বাইরের লোকের সামনে আমার সম্মানহানি করবেন না। আমি পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো আমার সভা অলঙ্কৃত করে থাকা মহামান্য মন্ত্রী মশাইকে। আপনি বললেন বটে মহারাজ, তবে আমার কিন্তু মনের ভেতরটা কেমন খচখচ করছে। তা করবে না? সম্মানটা আমি পাচ্ছি কিনা? আহা, সে আপনি পান আর অন্য যে কেউই পাক, সম্মানটা তো কৃষ্ণনগরেরই। কিন্তু আমি ভাবছি, হঠাৎ মন্ত্রীদেরই নবাব বাছলেন কেন এই কাজের জন্য? সেটা অবশ্য মন্দ বলনি গোপাল, তাহলে কি? কোনো তাহলে নয় মহারাজ, আপনি তো দুধকে কথা দিয়েই দিলেন যে আমাকে পাঠাচ্ছেন আপনি মুর্শিদাবাদে, তাহলে আবার এখন গোপালের কথায় আমার যাওয়ার বাদ সাধছেন কেন? আহা, এত রেগে যেও না মন্ত্রী, কথা যখন দিয়েছি তখন তুমি তো যাবেই। কিন্তু আমি ভাবছি যে তোমার সঙ্গে গোপালকেও জুড়ে দেব কিনা। এটা কিন্তু খুব ভালো হবে মহারাজ। ব্যাস, বেটা সেই উড়ে এসে জুড়ে বসলো আমার সঙ্গে। ওহ, তাহলে গোপাল তৈরি হয়ে নাও, তুমিও মন্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ যাবে, যাতে কোনো রকম গন্ডগোল সামলে দিতে পারো। যে আজ্ঞে মহারাজ। ওহ, ঢং দেখে বাঁচি না, চত্ব সব। সেই ভিড়ে গেলে তো আমার সঙ্গে। কি করব বলুন মন্ত্রী মশাই, মহারাজ এমন করে বললেন যে না করতে পারলাম না। এই তোমার ন্যাকামো দেখলে না আমার গা পিত্তি জ্বলে যায়। সে জ্বলুক, কিন্তু এখন এটাই দেখার যে নবাব আপনাকে কি সম্মান দেয়। সে তো খুব বুঝতে পারছি যে ভেতরে ভেতরে জ্বলছো, কিন্তু কিচ্ছু বলতে পারছো না। আসলে কি জানো, নবাব গুণী মানুষের কদর করতে জানেন, আর তাই উনি বেছে বেছে আমাকেই ডেকে পাঠিয়েছেন সম্মান দেওয়ার জন্য, বুঝলে? না, সে তো বাকি রাজ্যের মন্ত্রীদেরও ডেকেছেন। আরে রাখো তো, বাকি রাজ্যের মন্ত্রীরা তো শুধু ভিড় বাড়াতে যাবে, আসলে তো এই সব আয়োজন আমার জন্যে। তাই নাকি? হ্যাঁ, আরে এই উজির, এ তো আরেক সমস্যা হলো। আচ্ছা জাহাপানা, আপনি শুধু সমস্যা সমস্যা করে পাগল হয়ে যান কেন বলুন তো? হ্যাঁ, আরে আরে আমি তো আছি নাকি? হ্যাঁ, সে আছো বটে, কিন্তু শুনেছো তো যে গোপাল এসেছে কৃষ্ণনগরের মন্ত্রীর সঙ্গে। তো তাতে কি হয়েছে? আর
তাতেই তো সব হয়েছে। গোপালের বুদ্ধি তো জানোই, আর ওকে যখন কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীর সঙ্গে জুড়ে দিয়েছে, তখন সহজে কিন্তু আমাদের কাজ হাসিল হবে না। জাহাপানা, সম্মান তো জানানো হবে মন্ত্রীদের, আর সেখানে গোপালের কাজ কি? ওকে ধারে কাছে আসতে না দিলেই হলো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, তবু মানে কোনো মানেই নেই জাহাপানা। আর কৃষ্ণনগরের মন্ত্রীটার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলেই পাঠাবো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বলছো তো? শুধু বলছি না, করেও দেখাবো হাতে নাতে। হ্যাঁ, বহুত খুব, তোমার কথা শুনে এবার আবার একটু স্বস্তি লাগছে। এই তো সব রাজ্যের মন্ত্রীরাই এসে গেছেন দেখছি। হ্যাঁ, বাহ বাহ বাহ। তাহলে তাহলে জাহাপানা, এবার ঘোষণাটা করেই ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কেন? বলো বলো বলো। আর যে আমার তর সইছে না। বাবা, যে সম্মান দেবে তার এত উৎসাহ কেন? ওহ, কি সম্মান দেবে ভেবেই না মনটা কেমন খুশি খুশি লাগছে। হ্যাঁ, যা বলছিলাম, নবাবের মনে খুব ইচ্ছে হয়েছে যে যে রাজ্যের মন্ত্রী সব থেকে বেশি বুদ্ধিমান তাকে সম্মান প্রদান করা হবে। কিন্তু কিন্তু প্রশ্ন হলো যে কোন রাজ্যের মন্ত্রী সব থেকে বুদ্ধিমান সেটা বোঝা যাবে কি করে? সেই তো, এটা তো আগে আমার মাথায় আসেনি। তবে কি আবার কোনো প্রতিযোগিতা হবে নাকি? ভালোই হয়েছে গোপালটা আছে, ব্যাটার বুদ্ধিটা ব্যবহার করা যাবে। কি বলতে চাইছে ঠিক বোঝা যাচ্ছে না তো। তো নবাব বলতে চাইছেন যে যে রাজ্যের মন্ত্রী সব থেকে বুদ্ধিমান তার মাথার চুলের দামও হবে তাহলে সব থেকে বেশি। তাই আপনাদের নিজেদেরকেই আপনাদের মাথার চুলের দাম ঠিক করে বলতে হবে, আর সেটা বলতে হবে খুব গোপন ভাবে। ও বাবা, এই কাজ এ তো আমার কাছে নস্যি, এমন দাম হাঁকবো না। এটা কোনো একটা কাজ হলো? ওহ, ভেতরে ভেতরে যে কি করতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না এখনো। আর যে মন্ত্রীবর তার মাথার চুলের দাম সব থেকে বেশি বলবেন তিনি সব থেকে বুদ্ধিমান বলে বিবেচিত হবেন, আর যিনি সব থেকে বেশি বলবেন তাকেই নবাব সম্মান প্রদান করবেন, আর সেই সম্মান সূচক হিসেবে তার মাথার চুল আমাদের এই মুর্শিদাবাদে রেখে দেব চিরজীবনের জন্যে। হ্যাঁ, ও আচ্ছা, এই ফন্দি করেছে তাহলে। তা শুধু মাথা নাড়াই করবে না আরো কিছু কায়দা করে কৃষ্ণনগরকে হ্যাটা করবে? এই খেয়েছে, এবার কি করব? আমি আমার মাথার দাম সবার থেকেই বেশি বলবো, এটা আমি নিশ্চিত। কিন্তু তারপর মাথার চুল ফেলবো কি করে? তাতে তো ন্যাড়া হয়ে যাব। আবার মাথার চুল না ফেললে তো নবাব আমার মাথাটাই ফেলে দেবেন। কি করবো তাহলে এখন? কিন্তু এ খবর তো মহারাজকে পাঠাতে হবে যেভাবেই হোক। কি কুক্ষণে যে রাজি হলাম মন্ত্রীটাকে পাঠাতে, এবার কি যে হবে কে জানে। নবাব কি ওই মন্ত্রী মশাইকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে ওই সারা মুর্শিদাবাদ ঘুরিয়ে তারপর কৃষ্ণনগরে পাঠাবেন? তাছাড়া আর কি, সেটাই তো গোপাল সন্দেহ করে খবর পাঠিয়েছে। ওহ, কি লজ্জা কি লজ্জা। মহারাজ, মহারাজ, গোপালই একমাত্র আমাদের সম্মান বাঁচাতে পারে। ও ও নিশ্চয়ই কিছু একটা করবে। সেটা অবশ্য ভুল বলনি গোপাল, তুমি বাঁচিও কৃষ্ণনগরকে এই লজ্জার হাত থেকে। খাবারগুলো সব একেবারে নবাবী, কি বলো গোপাল? হ্যাঁ, তা যা বলেছেন। কিন্তু কি হবে বলো তো কাল? মানে জিততে পারবো তো? পারবেন না মানে? কেউ আপনার ধারে কাছে খেসতেও পারবে না ওই মাথার দাম বলা নিয়ে। তাহলে স্বীকার করে নিচ্ছে তো আমার শ্রেষ্ঠত্ব? তার বলতে ওটা কি বলুন তো? কোনটা? কিচ্ছু চেনো না গোপাল? এই নবাব বাদশাদের মধ্যে তোমাকে যে কেন পাঠালেন মহারাজ কে জানে? হ্যাঁ,
আমার কাজ আমি করে দিয়েছি। কিন্তু গোপাল বুঝলে, মাথার চুল রেখে দেবে এটাতেই না আমার কেমন কেমন লাগছে। তুমি কি বলো? আহা, এটাই তো সম্মান প্রদান নবাবের। কিন্তু সে জায়গায় যাওয়ার মতো অবস্থা আর আপনার থাকবে না। আহ, বেশ খেলাম বুঝলে। নাও এবার শুয়ে পড়ো, কাল তো আবার আমাকে কৃষ্ণনগরের মাঠ বাঁচাতে ময়দানে নামতে হবে, বুঝলে কি না? হ্যাঁ, আপনি না থাকলে যে কি হতো। তাহলে আসুন আমাদের কাজ শুরু করি। প্রথমে আমরা ডাকছি চণ্ডাল রাজ্যের মন্ত্রীকে। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনি ওই ঘরে চলুন, ওখানেই আমাদের আপনি গোপনে আপনার মাথার দাম বলবেন। হ্যাঁ, চলুন। বাহ, এই তো খেলা শুরু হয়েছে। এখন দেখার কখন আমাদের রাজ্যের নাম আসে। এবার পালা হচ্ছে খাম্বাজ রাজ্যের মন্ত্রী। কোথায় তিনি? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এরপর মনে হচ্ছে কৃষ্ণনগরের পালা। এবার কৃষ্ণনগরের পালা। কিন্তু জাহাপনা, ওই মন্ত্রী মশাইয়ের যে একটু সময় লাগবে। সে কি, কেন? না মানে উনি একটু ব্যস্ত হয়ে পড়েছেন তো ঘরে, তাই আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, নবাবের ডাক আর মন্ত্রী ব্যস্ত হয়ে পড়েছেন। তবুও যদি একটু সময় দেন তাহলে খুব সুবিধা হয়। কি ব্যাপার বলো তো উজির? ঠিক বুঝতে পারছি না। একটু সময় দিন না জাহাপনা। মানে ওই মন্ত্রী মশাই একটু ভাবাভাবি করছেন তো যে কত দাম বলবেন, তাই একটু সময় নিচ্ছেন। বেশ বেশ, কৃষ্ণনগরের মন্ত্রীকে সবার শেষেই ডাকা হবে। অসংখ্য ধন্যবাদ জাহাপনা। এবার একটু ওদিকে যাই। মন্ত্রী মশাই, অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু সময় নিয়ে এলাম, কিন্তু এ কি, আপনি তো বসতেই পারছেন না। ওরে বাবা রে, আবার যাবো। ওরে বাবা রে, আবার যেতে হবে রে বাবা। ও ও, কি হবে এবার? তাহলে এখন উপায়? কৃষ্ণনগরের সম্মান বলে কথা। গোপাল, আমি পারবো না, একেবারেই পারবো না গো যেতে, একেবারেই পারবো না। এটাই তো চেয়েছিলাম, আর তার জন্যই তো কাল রাত্রে পুড়িয়াটা খাবারের সঙ্গে মিশিয়েও দিয়েছিলাম। এবার তো দেখাবো এই শর্মার খেল। না যাই, এবার সবার দিকেই যাই। ও, কি যে হবে এখন কে জানে। কিন্তু কিন্তু মন্ত্রী মশাই এমন পেট খারাপ করলেন কি করে আজকের দিনে? তো করবে না, শুধু খাই খাই। দেখেছে ভালো ভালো খাবার আর ছাড়ে, সব উল্টে পাল্টে খেয়েছে। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এখানে এখানে গোপালের কোনো কোনো কারসাজি আছে। কি বলছো গো বিজ্ঞানী? দেখুন মহারাজ, আপনি খবর পাঠিয়েছিলেন যে যে কৃষ্ণনগরের সম্মান তাকে বাঁচাতে হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো। আর আর মন্ত্রী মশাই ওখানে নিজে ময়দানে নামলে ওই ন্যাড়া হয়ে মাথায় ঘোল ঢেলে আমাদের রাজ্যের তো ওই মাথা নাক সব একেবারে কেটে নিয়ে আসতে। তাই তাই মনে হচ্ছে ওই গোপালই। বলো কি গো, এসব কি গোপালেরই বুদ্ধি? এই দেখাই দেখাই যাক না কি হয়। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। চিন্তা এত না করে বরং খবর নিয়ে দেখি কি হলো ওখানে। এ বাবা গোপাল, এ যাত্রা আমাদের কৃষ্ণনগরের সকলের মান বাঁচাও। কি হলো? কৃষ্ণনগরের মন্ত্রী কোথায়? কোথায় তিনি? কি হলো বলো তো উজির? মন্ত্রী নেই, কিন্তু গোপালই বা কোথায়? এই যে জাহাপনা, আমি এখানে। এসব কি হচ্ছে গোপাল? হ্যাঁ, তুমি খানিকক্ষণ সময় নিয়ে গেলে, তারপরে তো তোমার মন্ত্রী দেখাই নেই কেন? কি করে পাবেন বলুন তো? উনি শুধু গাড়ু হাতে করে ভেতর আর বাইরে করছেন। সে কি, কখন থেকে? মাঝরাত্রির থেকে। উনি ভেবেছিলেন যে আটকে যাবে, তাই একটু সময় নিতে পাঠিয়েছিলেন আমাকে, কিন্তু
কিছুতেই যে কিছু হচ্ছে না জাহাপনা। তাহলে কৃষ্ণনগর এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেবে না? খুব খারাপ, খুব খারাপ। বলছিলাম যে জাহাপনা, যদি আপনি আপত্তি না করেন তাহলে আমি যদি কৃষ্ণনগরের হয়ে আমার মাথার দাম বলি। সে কি, তুমি কি কৃষ্ণনগরের মন্ত্রী নাকি? হ্যাঁ, উজির, ভালোই তো হয়েছে। আমরা তো কৃষ্ণনগরকে নিচু দেখাতেই চাই, আর এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারা যাবে। মানে? ও, কিচ্ছু মাথায় ঢোকে না তোমার। আরে গর্ধপ, এই সুযোগে গোপালকেই ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে কৃষ্ণনগরে পাঠানো যাবে। হ্যাঁ, তাই তো। কিছু বললেন না যে জাহাপনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অগত্যা তাই হোক। কি জাহাপানা? আমার কোনো আপত্তি নেই। তাহলে যাই ওই ঘরে নাকি? হ্যাঁ, যাও যাও যাও, আমরা আসছি। চলুন জাহাপানা, চলুন। ভালো করে গোপালের মাথাটা মুড়িয়ে গোল ঢালার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যা তর্স হয়েছে না। দাঁত যেন সব বেরিয়ে আসছে হাসির চোটে। এসো বাছারা, এবারই তো দেখবে আসল খেল। তা গোপাল, তুমি তো জানোই যে কি বলতে হচ্ছে। হ্যাঁ, শুনেছি। তাহলে বলে ফেলো, তোমার মাথা মানে মাথার এই কগাছার চুলের দাম কত? ভালো বলেছেন জাহাপানা, কগাছা। আপনি হাসতেই পারেন, কিন্তু জানেন কি যে আমার এই কগাছা চুল যে মাথায় আছে সেগুলো কত বছর ধরে আছে? কত? 35 বছর। আর এই সুদীর্ঘ সময় ধরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি আমার মাথার এই কগাছা চুল। তো তাতে কি হয়েছে? তাতেই তো সব হয়েছে জাহাপনা। এই, এত ভনিতা না করে দাম বলো, দাম। সেটাই তো বলছি যে বছরে 100 সোনার মোহর করে ধরলে 35 বছরে আমার এই কগাছা চুলের লালন পালনের খরচ হয়েছে 3500 মোহর। হ্যাঁ, বলো কি? এতেই শেষ নয় উজির মশাই, আরো আছে। আরো? হ্যাঁ। এই উজির, গোপাল বলছে কি গো? জাহাপানা, জাহাপানা রাজি হয়ে যান, কারণ গোপাল আর কৃষ্ণনগর দুটোকেই একসঙ্গে হ্যাটা করার এই সুবর্ণ সুযোগ আর পাবেন না। আর জাহাপনা, আপনি তো জানেন যে আমার এই প্রায় পরিষ্কার মাথা আর তাতে কয়েক গাছা চুল আমার কত বড় পরিচয় বহন করে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি, তাতে কি? বলছি হ্যাঁ, এত তাড়া কিসের? বাহ, তারা আছে না, আমাদের তো ফলাফল ঘোষণা করতে হবে। কি যে বলেন, আপনারা তো ভালোই জানেন যে এত দাম কেউ বলেন, ফলে জিতবো আমি ঠিকই, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তো এখনো পুরো দামটাই বলে উঠতে পারিনি। আরো বাকি আছে? হ্যাঁ, আছেই তো। তো যেটা বলছিলাম, এই চুল কেটে দিলে আবার গজাতে লেগে যাবে আরো 35 বছর, আর সেটা গজাতে খরচ হবে বছরে 200 সোনার মোহর ধরে আরো 7000 মোহর। হ্যাঁ, বলো কি গো গোপাল? এখনো পুরোটা বলিনি জাহাপনা। এখনো বাকি আছে? হ্যাঁ, আছে তো বটেই। বলে ফেলো, বলে ফেলো, আর বাকি না রেখে বলে ফেলো গোপাল। বলছিলাম যে এই চুল কেটে ফেললে আমার যে সম্মানহানি ঘটবে সেটা রক্ষা করতে পারে একমাত্র নবাবের দেওয়া সোনার মোহর। হ্যাঁ, কিন্তু কত? এই ধরুন না, ওই কত হবে, লাখখানেক। না 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 না, বিন্দু মাত্র নয়। বলছি যে আর কি বলার কিছু দরকার আছে আমার? না, এতেই হবে আমার মাথার দাম। না 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 না, আর বলতে হবে না। তাহলে আমি জিতলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি জিতলে, কিন্তু কোনো কিন্তু নয়, আগে আমার সোনার মোহরগুলো দিন জাহাপনা। কিছু করার নেই জাহাপানা, আপনাকে দিতেই হবে। বেশ দিচ্ছি, কিন্তু তোমাকে যেবার ন্যাড়া হতে হবে গোপাল। আমি জানতাম, কিন্তু সবার সামনেই আমাকে ন্যাড়া করতে হবে জাহাপনা। বটেই তো, বটেই তো। সবার সামনেই তোমাকে ন্যাড়া করে তারপর? আচ্ছা, সেটা তখনই বলবো। কি বলো উজির? হ্যাঁ, হাসো, যত পারো হাসো। শেষ মজাটা তো দেখাবো কালকে।
শোনো সবাই, গোপাল যেহেতু তার মাথার দাম সব থেকে বেশি বলেছে, তাই তার মাথাকেই নবাব সম্মান জানাচ্ছেন। হ্যাঁ, আর তাই গোপালকে তার দাম মতন সমস্ত সোনার মোহর দিয়ে দেওয়া হয়েছে। আর আমিও সব সোনার মোহর বুঝে পেয়েছি। কিন্তু যেহেতু গোপালের মাথার দাম সব থেকে বেশি, তাই তার মাথার চুল কেটে আমরা মুর্শিদাবাদে রেখে তার ন্যাড়া মাথাটা ঘোল দিয়ে ধুইয়ে আমরা কৃষ্ণনগরে পাঠাবো। এটা কি? কি গোপাল, মুখটা অমন হয়ে গেল কেন? লজ্জা পাচ্ছে জাহাপানা। ছি 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 ছি, গোপালের সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের কি অপমান! সেই তো, ন্যাড়া করে আবার মাথায় ঘোল। ছি 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 ছি। লজ্জা কেন পাবো? লজ্জা কেন পাবো? আমি ভাবছি আপনি এমন কাজ করার আগে একটুও ভাববেন না। এতে আবার ভাবা ভাবির কি আছে? নবাবের এই রকমই ইচ্ছে হয়েছে। আর তার থেকেও বড় কথা, তোমাকে তো আমরা তোমার মাথার চুলের দাম মিটিয়েই দিয়েছি, তাই আর কোনো আপত্তি থাকার তো কথা নেই গোপাল। হ্যাঁ, ঠিক কথা। এই নাপিত কোথায় গেল? এই তো, নাও নাও নাও, গোপালের মাথা ন্যাড়া করো আর ছটপট করে তারপর ঘোল ঢেলে। দেখেছেন তো, এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া ভাবিও না। মানে আর কি, মোদ্দা কথা হলো যে আমি আমার মাথার চুল কাটতে দেব না। তোমার এত বড় সাহস যে আমার আদেশ অমান্য করো? কিন্তু জাহাপনা, যে প্রবল দেশদ্রোহিতার কাজ আপনারা করতে যাচ্ছেন, তার পাশে কি আমার এই আদেশ অমান্য পাত্তা পায় বলুন তো? হ্যাঁ, এইসব আবার কি বলছে কবুজির? গোপালের এসব কথায় ঘাবড়ে যাবার কিছু নেই। ও বেশ বুঝতে পেরেছে যে কৃষ্ণনগরের মান নিচু হতে চলেছে, তাই ও পাগলের মতো বকবক করছে। ভালো করে ভেবে দেখুন তো, এই যে আমার মাথার চুল আপনারা ন্যাড়া করতে চলেছেন, সেটা তো দেশের সম্পত্তি হিসাবে আপনি কিনে নিয়েছেন। আর সবাই জানে যে মাটি ছাড়া যেমন গাছের দাম নেই, সেই রকম মাথা ছাড়া চুলের কোনো দাম নেই। তাই এই দেশের সম্পত্তিকে আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নষ্ট করতে দিতে পারি? ঠিকই তো, গোপাল তো ঠিকই বলেছে। গোপালের কথাই ঠিক, ওটা দেশের সম্পত্তি। কি বুঝছেন উজির মশাই? এই কাজ করলে কিন্তু সবাই খেপে যাবে, আর তখন তো সামলাতে পারবেন তো? ইউজি, কি করবো বলো তো? আর এর পরেও যদি আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, তাহলে কিন্তু সবাই আপনাদেরই দেশদ্রোহী বলবে। সর্বনাশ! এই উজির, আরে গোপালকে আগে পাঠাও তো কৃষ্ণনগরে। বাবা রে বাবা, কি সব ঝঞ্ঝাট! বাবা গোপাল, তোমার সোনার মোহর সব নিয়ে তুমি এখন এসো তো বাবা, হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, আর আমরাও একটু স্বস্তিতে দম নিই। তাহলে বুঝলেন তো, এই গোপালের বুদ্ধির সঙ্গে পেরে ওঠা আপনি বা আপনার উচিত কারো পক্ষেই সম্ভব নয়। একেবারে হাড়ি হাড়ি। হ্যাঁ, এই যে মানিক জোর, আজকাল দেখছি তোদের পা বেশ ভারী হয়ে গেছে। হ্যাঁ, না না, ভারী হবে কেন? এই তো কি হালকা। ওরে মাথা মোটা, আমি বলছি যে তোদের তো ডেকে ডেকে আর আনা যায় না। ও তাই বললেন বুঝি? কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। কি করে বুঝবি? তোদের কি আছে কি বুদ্ধি? না না, নেই তো। তাহলে বাজে না বকে দে, গাছগুলোয় একটু জল দিয়ে দে। সেই জন্য আমাদের ডেকেছেন? তা নয় তো কি, গাছগুলো দেখে হাততালি দেবার জন্য ডেকেছি। আজ মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মেজাজটা বিগড়ে আছে। এই নে মাটির কলসি আর দড়ি। কত বড় হাড়ি! হাড়ি দিয়ে কি হবে? হতভাগা, ওইগুলো দিয়ে কুয়ো থেকে জল তুলে গাছে দিতে হবে। এবারে বুঝেছি। আমিও বুঝেছি। তবে সাবধান, যদি কলসি ভাঙে না, তাহলে আমি তোদের থাবড়ে সোজা করে দেব। না না, কলসি ভাঙবে না। দড়িও ভাঙবে না? না না, মানে ওই ছিঁড়বে না। এই, যাচ্ছিস কোথায়? এখানে শোন। ওরে, এ কি মারলেন কেন?
ওরে বাবা, এখনো তো আমরা কলসি ভাঙিনি। কলসি ভাঙার পরে মেরে কি হবে? তখন কি ভাঙা কলসি জোড়া লেগে যাবে? হ্যাঁ, হ্যাঁ তাই তো। আরে মন্ত্রী মশাইয়ের কি বুদ্ধি! এই এই এত বুদ্ধি কি করে হলো বলতো? আমার বুদ্ধিগুলোকে কাজে লাগানোর জন্য এবার আমি একটা বই জোগাড় করেছি। ওরে বাবা, বুদ্ধির বই! কি বই মন্ত্রী মশাই? এই যে লোক ঠকানোর 100 উপায়। কিন্তু কিন্তু এই বই দিয়ে কি হবে? এইটা পড়েই তো আমি সবাইকে টুপি পরাবো। ওহ, ভেবেই আমার মনটা কেমন নেচে নেচে উঠছে। আমিও নাচবো। আমিও নাচবো। দাঁড়া দাঁড়া, সবাইকে নাচিয়ে ছাড়বো। যাই, ওই ভোলাকে একটু বাজিয়ে দিয়ে আসি। ও, সকাল সকাল মন্ত্রী মশাই যে, তা কি দেব বলুন তো? অনেক রকম মিষ্টি আছে দেখছি। ওই রসগোল্লা, ছানার গজা, ক্ষীরের পায়েস, পাটিসাপটা। মিষ্টির জ্ঞান তো ভালোই আছে, কিন্তু সাধারণ জ্ঞান আছে তো? সাধারণ জ্ঞান? এই যেমন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। বাহ, তারপর ধরো নদী কোথায় মেশে? এটা তো আরো সোজা, সাগরে। এই তো ভালোই বলছো। আরে এসব তো আমার জল ভাত। তাহলে এবার যেটা ধরবো সেটা বলতে পারলে আমি 10টা স্বর্ণ মুদ্রা দেব, বুঝেছো? ওটাও আমি জিতবো। কিন্তু না পারলে আমাকে বিনা পয়সায় ওই সব মিষ্টি খাওয়াতে হবে। বেশ বেশ, ঠিক আছে। তাহলে বলো তো, সূর্যের উপকারিতা বেশি না চাঁদের? আর বলার কি আছে? সূর্যের। তোমার মাথা, সূর্যের থেকে চাঁদের উপকারিতা অনেক বেশি। কি করে মন্ত্রী মশাই? আরে বোকা, চাঁদ আলো দেয় রাত্রিরে, দিনে আলোর কি দরকার? তাই তো, এটা কেমন হলো? আরে মন্ত্রী মশাই তো আচ্ছা টুপি পরালো, একেবারে ঘোল খাইয়ে দিয়েছে। ওই দেখ বিনা পয়সায় কেমন আমার মিষ্টিও খাচ্ছে। শোনো, ওই তুমি বরং বাকি মিষ্টিগুলো ভালো করে মুড়ে দাও, বুঝেছো? আমি বাড়ি নিয়ে যাই, কেমন? বেটা আবার টুপি পরিয়ে মাল হাতিয়ে নিল। না না, আর দেরি না করে চল সবাই মিলে দাদুর কাছে যাই। ঠিক বলেছিস, চল চল। সে তখন থেকে ঘরে বসে বসে লেট নাড়ছো, বলি উনুনে হাঁড়ি চড়বে কি করে? সে খেয়াল আছে গো। সব খেয়াল কি আমাকেই রাখতে হবে? ওই আনাজটা, সবজিটা, মাছটা যোগান কোথা থেকে আসবে শুনি? চিন্তা করছো কেন? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। পকেট থেকে 2 টাকা বার করতে হাত কাঁপবে, এদিকে মুখে বড় বড় বাপে লাদু। হ্যাঁ, ওই দুইয়ের কথায় মনে পড়লো। বাজারে যাওয়ার কথা মনে পড়েছে তাহলে? না, ওই অঙ্কটা। কোন অঙ্কটা আবার? ওই যে গো, 2 আর 2 যোগ করে কখন 5 হয়? দেখো, এইসব ইয়ার কি আমার ভালো লাগছে না। 2 আর 2 কখনো 5 হয়? হ্যাঁ, হবে না কেন? কি করে হয়? বোঝাও দেখিনি। কেন ভুল করলেই হবে? ও দাদু, তুমি ওই দিদাকেই বোকা বানাবে। মন্ত্রী মশাই আর দিচ্ছে না, দেখলে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে। সবাইকে পটাপট টুপি পড়াচ্ছে, আর পয়সা না দিয়ে ঝপাঝপ মাল বস্তায় ভরছে। মন্ত্রী তাহলে এখন বেশ শেয়ানা হয়ে গেছে বলছিস? তুমি কি মনে করো তোমার একারই বুদ্ধি আছে? বেশ, কাল রাজসভায় গিয়েই না হয় মন্ত্রীকে মাপবো। মহারাজকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। চিন্তা একটা হচ্ছে বটে মন্ত্রী। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা মহারাজ? খামবাজ রাজা খবর পাঠিয়েছে যে খামবাজ রাজ্যে নাকি বন্যা হয়েছে। খামবাজে বন্যা হয়েছে আর আপনি এখানে ভেবে ভেবে মরছেন?
রাজা যে আবার প্রজাদের জন্য সাহায্য চেয়েছেন। এই মরেছে, আবার সাহায্য করতে হবে? মন্ত্রী মশাই থাকতে আপনি এই সাহায্য নিয়ে চিন্তা করছেন মহারাজ? কেন কেন কেন, মন্ত্রী কি করবে? মন্ত্রী কি টাকা দেবে নাকি? দেবে কি বলছেন মহারাজ? দেখুন ভেতরে ভেতরে এতক্ষণে হয়তো দিয়েছেন। তাই নাকি মন্ত্রী? না মানে এখনো দিইনি, তবে আপনি বললেই দিয়ে দেবেন। দেবে বলছো? মন্ত্রী মশাইয়ের মতো দানবীর সারা কৃষ্ণনগর খুঁজে আপনি আর একটাও পাবেন না মহারাজ। মন্ত্রীর এই গুণটা তো আমি আগে জানতাম না। দেখুন না এই লোকগুলোর কথা ভেবে মন্ত্রী মশাইয়ের চোখ কেমন ছলছল করছে। এটা বজ্জাত তো আচ্ছা বেকায়দায় ফেললো দেখছি। আসলে মন্ত্রী মশাইয়ের মনটা এই এত বড়। হ্যাঁ মহারাজ, গোপালের পেটের মতো। না না মন্ত্রী, তাহলে তো আর কোনো কথাই নেই। কি কথা নেই মহারাজ? এবার তো তাহলে তোমার দানের নমুনা দেখাতেই হবে। গোপালের এই ফাঁদ কেটে বেরোনোর জন্য এবার আমাকে ওই বইয়ে পড়া বুদ্ধি কাজে লাগাতে হবে। আর দেরি না করে চটপট কিছু দিয়ে দিন মন্ত্রী মশাই। কি হলো মন্ত্রী? আরে দান করবে তো? আমার মুখের উপর তুমি না বলছো? না না, আপনি যা ভাবছেন তা নয় মহারাজ। তাহলে তুমি কি ভাবছো সেটাই শুনি। আমি আসলে মাথা ঝাঁকিয়ে দেখছিলাম কটা চুল পড়ে। এই রে, দান করতে গিয়ে মন্ত্রী মশাই এবার মাথার চুল ছিঁড়ে ফেলবেন। আরে দানের সঙ্গে চুলের কি সম্পর্ক মন্ত্রী? ওই যে কটা চুল পড়বে সে কটা স্বর্ণ মুদ্রাই আমি দেবো। সে না হয় হলো, এবার কটা চুল পড়লো সেটা দেখো। কপাল খারাপ মহারাজ, একটাও চুল পড়েনি। ও, আর তাই বোধহয় আপনি কিছুই দিতে পারছেন না। ঠিক তাই। দেখো গোপাল দেখো, মন্ত্রী কেমন বুদ্ধি করে তোমাকে বোকা বানালো। আপনাকেও মহারাজ? মন্ত্রী মশাই আমাদের দুজনকেই টুপি পরালো। মানে তাই তো বেশ কয়েকদিন হয়ে গেল, অথচ গোপালের তো কোনো পাত্তা নেই। আপদটা আর না এলে বেঁচে যাই। রাজসভাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দুষ্টু গরু থাকার চেয়ে শূন্য গোয়াল ভালো। আচ্ছা মন্ত্রী, তুমি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ভাবছিলাম গোপাল বোধ হয় রাজসভায় না এসে গরু চড়াচ্ছে। মন্ত্রী গোপালকে এমন গোল খাইয়েছে যে গোপাল আর লজ্জায় মুখো হচ্ছে না। সত্যি সেদিন ওই মন্ত্রী মশাই একদম চমকে দিয়েছেন। মন্ত্রী মশাই এখন আমাদের বুদ্ধির রাজা। তবু গোপালের একটা খোঁজ নেওয়া তো দরকার। দেখুন একবার খোঁজ নিয়ে। কিন্তু এই কাজটাও যে তোমাকেই করতে হবে মন্ত্রী। আমি কি করব মহারাজ? না না, তেমন কিছু না, তুমি শুধু ওই গোপালের বাড়ি গিয়ে ওর খবরটা নিয়ে আসবে। কিন্তু আমি কেন মহারাজ? তুমি সামনে দাঁড়ালে দেখো হয়তো ওর লজ্জাটা কেটেও যেতে পারে। আর গোপাল আবার ড্যাং ড্যাং করে নাচতে নাচতে রাজসভায় ফিরে আসবে, তাই তো? ওতেও তো পারে মন্ত্রী। দেখো না চেষ্টা করে কি হয়। আরে ব্যাপার কি? এখানে মনে হচ্ছে বেশ একটা কাণ্ড হয়েছে। না যাই ভেতরে গিয়ে ভালো করে খবর নিয়ে আসি। এই তো মন্ত্রী মশাই, আপনি বলুন। হ্যাঁ, আমি কি বলবো? না মানে আমি তো কিছুই জানি না। বলা নেই কওয়া নেই, ওই জল জ্যান্ত লোকটা কোথায় যে চলে গেল। মানে গোপাল চলে গেল? সেইটাই তো বলছি মন্ত্রী মশাই, লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওরে বাবা, এ কি শুনছি? গোপাল নাকি উধাও হয়ে গেছে? ওহ, ভাবা যায়। দাদু বলছিল আপনি নাকি ওনাকে বুদ্ধির লড়াইতে হারিয়ে দিয়েছেন। আর সেই লজ্জায় কাল রাত্রিরে নিজের মনেই দেওয়ালে মাথা ঠুকছিল। দাদু তো কিছুই মনে পড়ছিল না। হ্যাঁ, সে কি? তার মানে গোপাল এখন পাগল হয়ে গেছে? ওহ, আমার তো এক্ষুনি হাততালি দিয়ে নাচতে ইচ্ছে করছে। তারপর হঠাৎ দেখি নিয়ান নেই। আহারে, ওই রকম
ফুটফুটে গোলগাল গোপাল কোথায় হারিয়ে গেল? আমরা এখন কোথায় খুঁজবো ওকে? না না, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি দেখি গোপালকে পাওয়া যায় কিনা। আপনি খুঁজবেন মন্ত্রী মশাই, খুঁজবেন? গোপালকে খুঁজবো না? হ্যাঁ, তাই আবার হয়? কচু খুঁজবো? এতদিনে ভূতরা ঘাট থেকে নেমেছে বলে কথা, আর ওকে খোঁজে? আমি কি পাগল না পায়জামা? যে গেছে তার জন্য মন খারাপ করে আর কি হবে মহারাজ? না না না, গোপালকে খুঁজে বার করতেই হবে। কিন্তু গোপাল ফিরেই বার কি করবে মহারাজ? শুনলাম তো ওর কিছুই মনে নেই। মনে থাকুক আর নাই থাকুক, গোপালকে আমার চাই চাই। ওহ, সেই তখন থেকে গোপাল গোপাল করে কান একেবারে ঝালাপালা করে দিল। হ্যাঁ, গোপালকে খুঁজে বার করার জন্য এবার দেখছি হ্যাঁ, আমাকেই কিছু একটা করতে হবে। কি আর করবেন মহারাজ? একটা পাগলকে ধরা কি আর মুখের কথা? ও মা, গোপাল নাকি পাগল? ছি! আরে গোপালকে খোঁজার জন্য আমি পুরস্কার দেব। কি পুরস্কার মহারাজ? ৫,০০০ স্বর্ণমুদ্রা নগদ দেব। হ্যাঁ, একেবারে ৫,০০০? এবার মনে হয় ঠিক গোপালকে খুঁজে পাওয়া যাবে। আমার কথার একটুও নড়চড় হবে না। তাহলে আমারও তো আর বসে থাকলে চলবে না। ৫,০০০ স্বর্ণ মুদ্রা যদি একবার পাওয়া যায় না, তাহলে একেবারে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকবো। যা একচোট ফুর্তি হবে না? আমরাও ফুর্তি করব। ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসবো। শাক মন্দ নয়, তার আগে গোপালকে খুঁজে আন গিয়ে। গোপালকে খুঁজতে হবে? কিন্তু কোথায় খুঁজবো ওকে? সেটাও কি আমি বলে দেব নাকি? হ্যাঁ, ও সেটা বলবেন না বুঝি? তাহলে আমরাও খুঁজতে পারবো না। জানি তো, তোদের মুরদ আমার জানতে বাকি নেই। ওহ, গোপালকে উদ্ধার করতে পারলে মোটা দাও মারা যেত। কিন্তু গোপালকে এখন পাবো কোথায়? রে বেটা, মনে হচ্ছে তুই কিছু চিন্তা করছিস। ঠিক বলেছেন সাধু বাবা। তুই নিশ্চয়ই কাউকে খুঁজছিস। এটাও আপনি একদম ঠিক বলেছেন সাধু বাবা। ৫,০০০ স্বর্ণমুদ্রা পকেটে ভরার জন্য ছটফট করছিস। সাধু বাবা, আপনি অন্তর্যামী, এটাও মিলে গেছে। আমি তোর মন পড়তে পারি। আপনি আর কি পারেন বাবা? আমি চোখ বন্ধ করেও সব দেখতে পারি। তাহলে এবার চটপট বলে দিন সাধু বাবা, গোপাল এখন কোথায় আছে? যাকে খুঁজছিস সে জঙ্গলের ধারে নদীর চরে পড়ে আছে। ঠিক বলছেন সাধু বাবা। তবে রে পাপি, তুই আমায় বিশ্বাস করিস না। ভুল হয়ে গেছে বাবা, এবারের মতো মাফ করে দিন বাবাজি। ঠিক আছে, আগে কান ধরে 50 বার ওঠবস কর, তারপর গোপালকে ধরে নিয়ে আয়। 1, 2, 3, 4, 5, 6। আরে, ওই তো মোটা মতো কি একটা শুয়ে আছে, ওটা নিশ্চয়ই গোপাল। ঠিক যা ভেবেছি। এই যে পিট পিট করে তাকিয়ে দেখছো কি? চলো চলো আমার সঙ্গে। এই ছুচো, কি চাই রে এখানে? যা যা, হাট হাট। এই রে, এর মাথাটা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে দেখছি। আমার মাথা খারাপ আর তোর পেট খারাপ, বেটা প্যাংলা কোথাকার। না না, এখন রাগলে চলবে না, ব্যাটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিক নিয়ে যেতে হবে। এই এখনো দাঁড়িয়ে আছিস? যা, পালা 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 এখান থেকে, চিমসে চামচি। আমি একা গেলে হবে? তোমাকেও তো আমার সঙ্গে কৃষ্ণনগরে যেতে হবে গো। না না না, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। কেন? এখানে কি মধু আছে যে এখানেই ঘুরঘুর করতে হবে? এক্ষুনি নৌকো আসবে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আর সেই নৌকোয় চেপে আমি হিমালয়ে যাব। নৌকোয় চেপে হিমালয়? বাপের জন্মে এমন কথা শুনিনি। কি মজা কি মজা, আমি নৌকোয় চাপবো, অনেক দূরে ঘুরতে যাব। ও, ঘুরতে যাবে? চলো চলো, আমরা কৃষ্ণনগরে ঘুরতে যাই। হ্যাঁ, না 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 না, আমি এখন কিছুতেই কৃষ্ণনগর যাব না।
আমি নৌকোয় চেপেই ঘুরতে যাব। আরে বেটা পাগল কিন্তু জ্ঞান টনটনে। আমি নৌকোয় চেপে ঘুরতে যাব। তাহলে চলো তোমাকে আগে নৌকায় চাপিয়ে মুর্শিদাবাদে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর হিমালয়ে যাব। একবার ভুলিয়ে ভালিয়ে কৃষ্ণনগরে নিয়ে যাই, তারপর হিমালয় কেন একেবারে জমালয়ে পাঠিয়ে দেব। না না, পাটা ঠিক মতো টেপা হচ্ছে না, ভালো করে টেপ। কি একেবারে লাট সাহেব, একবার হাত টেপ একবার পা টেপ। আর এই যে হাত গুটি দাড়ি না থেকে মাথাটা টেপ। মনে হচ্ছে এবার গলাটা না টিপে দি। এরপর সর্ষের তেল দিয়ে গাটা ভালো করে দলাই মালাই করে দিবি। ও 5,000 স্বর্ণ মুদ্রার জন্য আরো কত বায়না শুনতে হবে কে জানে। না না, আর একবার হিসেবটা মিলিয়ে নি কত কি খরচ হলো দেখি। ফল, মিষ্টি, জামা, জুতো, তেল, সাবান, আতর। ওরে বাবা রে, আমার মাথা ঘুরছে, শরীরটা কেমন হাঁক পাঁক করছে। আমারও আর ভাল লাগছে না। কি ভালো লাগছে না? ওই জায়গাটা বাজে, আমি কৃষ্ণনগরে যাব। ওরে বাবা, এ কি শুনছি আমি? টেকোটা নিজে বলেছে কৃষ্ণনগরে যাবে। হ্যাঁ যাবই তো, কিন্তু তার আগে আমাকে যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। মামদবাজি পেয়েছো? হ্যাঁ, মামদবাজি পেয়েছো? কৃষ্ণনগর যাওয়ার জন্য স্বর্ণ মুদ্রা দিতে হবে না, নদীর ধারে কয়েকজন গরিব মানুষ আছে, ওদের বিলি করব। এটা কি হরিলুটের বাতাসা যে ছড়িয়ে দেবে? দিলে ভালো, না দিলে আরো ভালো। কিসের ভালো? নদীতে ডুব দিয়েই আমি হিমালয়ে চলে যাব। ও আচ্ছা, কলে পড়লাম। নাও 100 স্বর্ণ মুদ্রা নিয়ে দাতব্য করে এসো, যাও। মন্ত্রী মশাইয়ের বুদ্ধি দেখেছিস? আমাদের কেমন ওই পাহারা দিতে পাঠিয়েছে বল? না না, বিশ্বাস নেই। যদি পালিয়ে যায়? আমরা একেবারে ওই চোখে চোখে রাখবো। হ্যাঁ, এই যে কাটুস কুটুস, আয় চান করবি আয়। আমার নাম কাটুস নয়। আমার নামও ওই কুটুস নয়। দূর, তোদের নাম দিয়ে কি আমি ধুয়ে খাবো? আমি চান করব। কেমন ঝগড়া করছে দেখ। আমার মনে হচ্ছে ওই গোপালটার মাথা খারাপ হয়ে গেছে। আমরা বরং এখানে বসেই পাহারা দিই, বুঝলি? এই টেকোটা কোথায়? না 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 তো, না টাকটা দেখতে পাচ্ছি না তো। কিন্তু পালাবে কোথায়? আমরা তো তখন থেকেই এখানে বসে আছি। তাহলে গোপাল নির্ঘাত ডুবে গেছে। এই চল চল চল, এক্ষুনি ওই মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ চল চল চল। আরে মন্ত্রী, এই গোপালকে খুঁজতে গিয়ে নিজেই তো গায়েব হয়ে গেলে। এই তো মহারাজ, আবার ফিরে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হলো কি? হলো, কিন্তু হয়েই আবার ফসকে গেল। আরে কি হলো? আর কি বা ফসকে গেল? ওই যে গোপাল জালে ধরা পড়লো, পড়েই আবার হারিয়ে গেল। আবার হারিয়ে গেল? বেটা তো বদ্ধ উন্মাদ, কিছুই মনে নেই। তবে গেছে যখন, তখন ভালোই হয়েছে। না মহারাজ, ভালো হয়নি। কেন কেন মন্ত্রী? আমার সঙ্গে আসবে বলে আমার কাঁড়ি টাকা খসিয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। কিন্তু তোমার দান করা 100 স্বর্ণ মুদ্রা কোষাগারে জমা পড়ে গেছে। আমার দান করা? আমি দান করেছি? আরে এই তো গোপাল। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের মতো এমন দানবীর আর দুটো পাবেন না। আরে
এ তো গোপাল। না না, এর তো কথা মাথা সবই ঠিক আছে দেখছি। একেবারে জলজান্ত, সুস্থ সবল। তার মানে তুমি হারাওনি? না, কোনোদিনই না, একদম না। তাহলে যে নদীতে ডুবে গিয়েছিলে? হ্যাঁ, ডুবে ডুবেই এখানে চলে এলাম। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে ঠকিয়েছে। কিন্তু গোপাল যা করেছে সেটা তো আমাকে জানিয়েই করেছে। আপনি সব জানতেন মহারাজ? আমি সব জেনে শুনেই গোপালের কথা মতো ওই 5,000 স্বর্ণমুদ্রার পুরস্কারটাও ঘোষণা করেছিলাম। আপনার মতো কিপ্টে মন্ত্রীর কাছ থেকে টাকা বার করার জন্য এই উপায়টাই কাজে লাগালাম। ওহ গোপাল, আচ্ছা একটা বুদ্ধি খাটিয়েছো বটে। ওহ, পুরস্কার তো পেলামই না, উল্টে বাঁদরটাকে আদর করতে গিয়ে অতগুলো টাকা গলে গেল। না না না, বুদ্ধির লড়াইতে তুমি জিতেছো গোপাল, মন্ত্রীকে একেবারে গোহারান হারিয়ে দিয়েছো। বলে আলসেমি করে দাওয়ায় বসে রোদ পোহালি হবে? বাজার যেতে হবে না? কেন, ঘরে কিছু নেই? চাল ডাল তেল নুন আছে, কিন্তু আনাজপাতি তো সব বাড়ন্ত গো। খেয়েছে রে, এদিকে আমার ট্যাকের পয়সা করিও তো বাড়ন্ত গো। বুঝেছি, বাজার করতে বললেই তোমার ট্যাক্স যে বাড়ন্ত হয়ে যায় সেটা আমি ভালো করে জানি। সত্যি বাবা, কি যে রামকিপ্টের হাতে পড়েছি, পয়সা খরচা করতে গেলে এই গায়ে যেন জ্বর আসেও না। দেখো দেখো, ওই সকাল সকাল কাইমাই করে কানের পোকা বার করে দিও না তো। কি রে তোরা এই সময় না এলে তোমাকে কি আর পাওয়া যাবে? একটু পরেই তো তুমি তো রাজসভায় চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, যার জন্য এসেছিস সেটা আগে বল দেখি। দাদু, কাল আমরা তোমার জন্মদিন পালন করব। আমার জন্মদিন? তা এ সুখবরটা কে দিল তোদের কানে? দিদিমা আমাদের বলেছে। দিদিমার বলা হয়ে গেছে। ও দাদু, কাল আমাদের সকলকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে কিন্তু। ওরে মানিক, জন্মদিনের আবার জন্মদিন কিসের রে? তোমার কথার মানেটা কিন্তু কিছুই বুঝতে পারলাম না দাদু। বুঝলি না? জন্মদিন দয়ে দীর্ঘি দন্তেন্ন দিন মানে গরিব, বুঝলি? ওরে এসব জন্মদিন টন্মদিন ওই বড় লোকেদের হয়, বুঝলি? আমার মতো জন্ম থেকেই দিন মানে ওই গরিবদের হয় না। না না, ওসব কোনো কথা শুনবো না, কাল আমাদের খাওয়াতেই হবে। একদম ছাড়বি না তোদের দাদুকে। কিছু চাইলেই শুধু গরিব গরিব করে কিপটেমি করবে। ইস, কিপটেমি করলেই যেন ছাড়া পাবে। ও দাদু বলো না, কাল আমাদের নেমন্তন্ন করবে তো? আমরা কিন্তু খাবোই খাবো, মাছ ভাত দই মিষ্টি। একবার হ্যাঁ বলে দাও না দাদু। ও দাদু দাদু ও দাদু ও দাদু দাদু। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। কাল কিন্তু রাজসভা থেকে তোমায় ছুটি নিতে হবে, সারা দিন খুব আনন্দ করব আমরা। ও বাবা, আবার ছুটিও নিতে হবে? না নিলে কিন্তু আড়ি। নিতেই হবে। তথাস্তু। কি মজা কি মজা। মহারাজ, ভেতরে আসবো? আরে গোপাল যে, এসো এসো এসো, বলো কি ব্যাপার? ওই কালকে আমায় ছুটি দিতে হবে মহারাজ। ছুটি? ছুটি কেন? আগে ওই কাল আমার জন্মদিন মহারাজ। জন্মদিন তোমার? বেশ বেশ, তা জন্মদিনে ছুটি নিয়ে কি করবে? না তেমন কিছু নয়, ওই আমার ওই নাতিপুতিরা বায়না ধরেছে ওদের নেমন্তন্ন করে খাওয়াতে হবে। খুব ভালো খুব ভালো। তা গোপাল, কত হলো? মানে বলছি যে মেঘে মেঘে বেলা কত হলো, মানে বয়স বয়স। আমার এই কেশিন মাথার জ্বালার মতো ভুঁড়ি দেখে যতই আমায় বয়স্ক ভাবুন না কেন, আমি কিন্তু কচি। তুমি তো কচি হে, একেবারে তাল শাঁসের মতো কচি। তোমার চকচকে মাথাটি তো সেই কথাই বলে। তবে
আপনি কিন্তু হাজার চেষ্টা করেও এমন মুড়ি আর এইসান ভুড়ি বানাতে পারবেন না। শোনো, এই বেশ বড় আর পাকা দেখে একটা রুই মাছ আনবে, হ্যাঁ? আর 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 এই এক হাঁড়ি মিষ্টি দই আর শেরখানেক মাখা সন্দেশ। বাবা, এক হাঁড়ি মিষ্টি দই আর এক সের মাখা সন্দেশ? বলি, এটা কি আমার জন্মদিন হচ্ছে না দ্বিতীয়বার বিয়ে? এই একেবারে কিপটেমি করবে না, যা যা বললাম তাই তাই নিয়ে এসো। হ্যাঁ, অগত্যা। দাদু, এই আসনটাতে বসো তো। কেন রে? আহা, বসোই না। আসুক ফিরে অনেক বছর এমন শুভ দিন, জ্ঞানের রাজা গোপাল দাদু, তোমার জন্মদিন। ওরে, এতদিন আমি জানতাম যে আমি জন্ম থেকেই দিন, কিন্তু বুঝলি, আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার মতো আমির আর কে আছে বল দেখি। যাও এবার বাজারে যাও, নাতি পুতি গুলো তো দুপুরে খাবে নাকি? যাও। গোপাল, এই মহারাজ এগুলো পাঠিয়েছেন আমার জন্যে? হ্যাঁ, জন্মদিনের উপহার। ধুতি চাদরটা পরতে বলেছেন। মহারাজকে বলো খুব খুশি হয়েছি আমি। দেখো 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 গিন্নি, মহারাজের কাণ্ড দেখো। তোদের কিপটে দাদুর আর বাজার খরচ করতে হলো না। এই জন্যই বলে, যে খাই চিনি তারে জোগায় চিন্তামণি। তা উপহার পেয়ে গোপাল খুশি হয়েছে তো? খুশি হয়েছে মহারাজ, ধুতি চাদর হাতে নিয়ে কপালেও ঠেকিয়েছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। যাও, তোমরা এখন যাও। এই মনে তো হচ্ছে সোনার কৌটো, কিন্তু একই কাণ্ড, মাছের পেটে এমন সুন্দর সোনার কৌটো এলো কি করে? হয়তো কারোর হাত থেকে এটা জলে পড়ে গিয়েছিল আর মাছ সেটা গিলে নিয়েছিল। দেখি দেখি, কৌটোটা একবার দেখি তো। কৌটোর ঢাকনা তো বন্ধ, খুলে দেখতে হবে। ও বাবা, ভেতরে আবার গোল করে পাকানো কাগজ। উরি বাবা, কাগজে আবার পরিষ্কার বাংলায় কি সব যেন লেখা রয়েছে। পড়ে দেখো না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি তো। কড়ির ভেতর কড়ি, কেমনে তারে ধরি, কড়ির গায়ে ঝুলছে ঝুড়ি, আর কিছু সাবান, যত খসবে ফেনা, ফেনা মানেই সোনা, প্রাসাদ থেকে হাঁটলে সোজা, উত্তরে মাইল 4, ভুল করলেই ঘুরতে হবে, হবে যে নাচার। এটা তো মনে হচ্ছে একটা ধাঁধা। হ্যাঁ, আর এমন মুখ্যম ধাঁধা যে আমি নিজেই ধাঁধায় পড়ে গেছি। বুঝলি, মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের হদিশ। গুপ্তধন? চলো না দাদু, আমরা এটাকে খুঁজে বের করি। এখনো সব থাক, ভালো করে মাছের কালিয়া রাঁধছি, আগে পেট পুড়ে আনন্দ করে সব খা, তারপর না হয় ধাঁধা বাঁধা নিয়ে ভাবিস। নাও নাও নাও, এবার তোমার মাছের মাথাটা পাতে তোলো দেখি। ওরে বাবা, এই দেখো এত বড় মাছের মাথা, এই যে আমি একলা খেতে পারবো না গিন্নি। বাবা, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো। ও কি, উঠি ভাত নিয়ে নাড়াচাড়া করছিস কেন? মুখে তোল, আরো 2 টুকরো মাছ খেতে হবে কিন্তু। খাচ্ছি গো খাচ্ছি। আচ্ছা দাদু, পরিমাণে তো টাকা পয়সা, কিন্তু
কড়ির ভেতরে কড়ির মানে কি? সেটাই তো বুঝতে পারছি না রে। যাকে যাক, এখন খা দেখি। পেট পুড়ে খেলে না আমার মাথায় আবার বুদ্ধি বাড়ে। নিচ দিয়ে যাবেন না বাবু, কড়ি থেকে ঝুলটুল মাথায় পড়তে পারে। আরে এগুলোকেও তো কড়ি বলে। ধাঁধায় লেখা আছে কড়ির ভেতর কড়ি, তার মানে আসতে পারি মহারাজ? আরে এসো এসো এসো। তা জন্মদিন কেমন কাটালে? খুব ভালো মহারাজ। যা একটা কাতলা মাছ পাঠিয়েছিলেন না, সকলে মিলে খেয়েছো তো? হ্যাঁ, খুব খেয়েছি। আমার নাতি পুতিদের সাথে খুব আনন্দ করে খেয়েছি। তা মহারাজ, এদিকে তো একটা কাণ্ড হয়েছে। গোপাল কি একটা কাণ্ডের কথা বলছে না? দরজার আড়াল থেকে আড়ি পেতে শুনতে হবে। মাছের পেট কাটতেই তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট সোনার কৌটো। হ্যাঁ, বলো কি? তারপরে ওই কৌটোর ভেতরে কাগজে লেখা একটা ছড়া। ছড়াটা এইরকম, ওই কড়ির ভেতর কড়ি, কেমনে তা ধরি, কড়ির গায়ে ঝুলছে ঝুড়ি, আর কিছু সাবান, যত ঘষবে ফেনা, ফেনা মানেই সোনা, প্রাসাদ থেকে হাঁটলে সোজা, উত্তরে মাইল 4, ভুল করলেই ঘুরতে হবে, হবে যে নাচার। এটা আবার কি কোনো ধাঁধা নাকি? হ্যাঁ মহারাজ, আমার ধারণা এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের হদিশ। বলো কি? আমি কিন্তু এই ধাঁধার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তবে তুমি যদি এর রহস্য বের করার চেষ্টা করো, তাহলে আমার কাছ থেকে সব রকমের সাহায্য পাবে। ঠিক আছে মহারাজ। এই গুপ্তধন আমি হাতাবো। শুধু আড়াল থেকে গোপালের চালচলনের ওপর নজর রাখতে হবে। তাহলে বুঝতে পারলি তো কড়ির ভেতর কড়ি কথার অর্থ? বুঝেছি। পাকা বাড়ির কড়ি কাঠের মধ্যে কিছু টাকা পয়সা লুকোনো আছে, আর কড়ির পাশে ঝুড়ি, সাবান ঘষা, সাবানের ফেনা মানে সোনা। এগুলোর জট খুলছে না, তাই তো? আরে খুলে যাবে, খুলে যাবে। মাথা ঠান্ডা করে ভাবলেই সব রহস্যের জট একেবারে খুলে যাবে। গোপাল বুড়ো, তুমি খুলবে রহস্যের জট, আর আমি হাতাবো গুপ্তধন। চল এখন উঠে পড়ি। তোর দিদিমাকে নিয়ে একবার শ্যাকরার দোকানে যেতে হবে। তেনার আবার সোনার বালা গড়াবার শখ হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 3 ভরি করে 6 ভরির পাক্কা সোনার বালা। ঠিকঠাক পাকা সোনা পাবো তো? পাবে না মানে? আমি এক্ষুনি পাকা সোনা বের করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই তাহলে পাকা সোনা? হ্যাঁ, পাক্কা সোনার বাট। এই যে। কিন্তু এমন সাবানের মতো দেখতে কেন? আরে সোনার বাট তো এই রকমই দেখতে হয়। ও কি, গোপাল হঠাৎ করে উঠে চলে গেল? ওই রকম কখন যে মাথায় কি খেয়াল চাপে, ওসব নিয়ে আপনি ভাববেন না। সোনা আমায় দেখান, হ্যাঁ আমায় দেখান। পুটি রে, পুটি! আরে ও পুটি, কোথায় গেলি রে? কি হলো দাদু? পুটি রে, মেরে দিয়েছি। সাবানের মানে বুঝতে পেরেছি। কিরকম? শোন, শ্যাকরার দোকানে দেখে এলাম সোনার বাট, অনেকটা সাবানের মতো দেখতে। এখন শুধু বুঝতে হবে প্রাসাদ বলতে কি আমাদের রাজ্যের রাজপ্রাসাদের কথা বলা হয়েছে নাকি অন্য। তাছাড়া এখানে আর রাজপ্রাসাদ কোথায়? এবার শুধু দেখতে হবে আমাদের রাজপ্রাসাদের উত্তর দিকে মাইল 4 মধ্যে কোনো ভেঙে পড়া পরিত্যক্ত পাকা বাড়ি আছে কিনা। পরিত্যক্ত পাকা বাড়ি হতে পারে। শোন, তুই দাঁড়া, আমি চট করে মহারাজের কাছ থেকে ঘুরে আসি।
যা জানার তা জানা হয়ে গেছে। ওরে বেটা গোপাল, তোরা পৌঁছাবার আগেই আমি সব হাতিয়ে নেব। হ্যাঁ, আরে আছে তো, ওটা তো আমাদেরই পূর্বপুরুষের ভিটে। শুনেছি ওটা জীর্ণ হয়ে যাবার পর এই প্রাসাদ তৈরি হয়। আমার মনে হয় মহারাজ ওই জীর্ণ প্রাসাদেই গুপ্তধন আছে। হ্যাঁ, থাকলে তো ভালোই, তুমি গিয়ে উদ্ধার করো। আমি সেখানে একলা যাব না মহারাজ, আমার চেলা চামুন্ডারাও সঙ্গে যাবে। কেন কেন কেন, সবাই আবার একসাথে কেন? গুপ্তধন পেলে তো ভালোই, আর না পেলেও বেশ মজার অভিযান হবে। তা ঠিক আছে, তবে আমি তো আর সেখানে তোমাদের একলা যেতে দিতে পারি না। কেন মহারাজ? বলা তো যায় না, ওই ভাঙা বাড়ির মধ্যে সাপ, খোপ, ডাকাত, জানোয়ার কত কি থাকতে পারে। শোনো, তোমাদের পাহারায় কিছু রক্ষীও যাবে তোমাদের সঙ্গে। দাদু, দাদু, ওই দেখো সেই ভাঙা প্রাসাদ। দেখতে পেয়েছি। আমাদের কিন্তু খুব সাবধানে বাড়িটার মধ্যে ঢুকতে হবে। মহারাজ বলে দিয়েছেন আগে পিছে আমরা যাব, আর মাঝে যাবে তোমরা। ওরে বাবা, কত হনুমান! এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ওসব করতে যাসনি। একটা যদি তেড়ে এসে সাঁটিয়ে গালে এক চড় মারে না, তাহলে নির্ঘাত কানে কালা হয়ে যাবি, বুঝলি? চ চ, এখন খুব সাবধানে বাড়িটার ভিতর ঢুকতে হবে। বাবা, কত বড়! ইস, প্রায় পুরো ভেঙে গেছে। দাদু দেখো, ছাদ থেকে কড়িটার একদিকে কেমন ঝুড়ি নেমেছে। আর বট গাছের এই ঝুড়ির চাপেই কড়ির একদিক ভেঙে পড়েছে। ধাঁধায় কি বলা আছে? কড়ির গায়ে ঝুলছে ঝুড়ি, তার মানে? তার মানে ধাঁধায় এই কড়িটার কথাই মনে হয় বলা হয়েছে। এখন তোরা সব সরে দাঁড়া, আমি কড়িটাকে পরীক্ষা করব। কড়ির ভেতর বড় সড়ো একটা খোঁদল রয়েছে রে। ওর মধ্যে তাহলে নিশ্চয়ই কিছু আছে। ধাঁধার মানে এবারে বুঝলি তো? এ সাবান সাবান নয়, এ হলো সাবানের মতো দেখতে সোনার বাট। কত সোনা, কত সোনা! দাদু, আমরা নেব তো? না না না, নিস নে। তোমরাও কেউ নেবার চেষ্টা করবে না। কেন? কেননা আমার মনে হচ্ছে এগুলো দাবিদারহীন নয়, এগুলো নিশ্চয়ই কোনো মালিক আছে। কি করে বুঝলে? দেখ, বাড়িটা খুব পুরনো হলেও আমার মনে হয় এই সব সোনা কিছুদিন আগেই, মানে বটের ঝুড়ির চাপে কড়ি ভেঙে পড়ার পরেই রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক কথা। না হলে সে আগে থেকে জানবে কি করে যে এই কড়িটায় বটগাছ হবে? তাই এর মালিকের অনুমতি ছাড়া এগুলো নিলে চুরি করা হবে। আর সব থেকে বড় কথা, আমরা শুধু ধাঁধার রহস্য ভেদ করতে এসেছি, সোনা হাতাতে নয়। আরে, ওখানেও একটা গয়না পড়ে আছে। কি হলো? গোপাল, আমাদের বাঁচাও! এই জন্যই সকলকে বলেছিলাম এগুলোর ওপর লোভ না করতে। গোপাল, গোপাল, আমাদের বাঁচাও! গোপাল, আমাদের বাঁচাও! আমাদের বাঁচাও গোপাল! দাঁড়াও, দেখছি। জয় মা, জয় মা! একদম নড়বি না। এই গুপ্তধনের সন্ধান তোরা কোথা থেকে পেলি? আপনি কে? এখানে কি করছেন? প্রশ্নটা আগে আমি করেছি, উত্তর দে। আগে আমার লোকেদের তুলি, তারপর তো উত্তর। তবে রে, তোর মনে লোভ থাকুক আর না থাকুক, আমি ইশারা করলে ওই হনুমানরা তোকে ছিঁড়ে ফেলবে। না,
খালি হাতে হনুমানের সঙ্গে পারবো না। আর মনে হচ্ছে এই সাধু অনেকক্ষণ থেকে আমাদের লক্ষ্য করছে। আগে ওই মাছের পেটে সোনার কৌটো, কৌটোর ভেতর পাকানো কাগজ, কাগজে লেখা ধাঁধা, মাথা খেলিয়ে ধাঁধার রহস্য বের করতেই এখানে আসা। সেটা দেখি। এই যে এই যে। বেশ, এটা বুঝলাম যে এটা তোর ভাগ্যেই ছিল। যা, এগুলো নিয়ে বড়লোক হবি, যা। না না সাধু বাবা, বড় লোক হবার জন্য গুপ্তধন খুঁজতে আসিনি আমরা। তাহলে? আসলে ওই গুপ্তধন খোঁজার রহস্যের মজা নেবার জন্যই এখানে এসেছি। আর এই গুপ্তধন যখন পেলাম তখন এটা সাধারণ মানুষের সেবাতেই কাজে লাগাবো। সাবাস, এখনো তাহলে কিছু বুদ্ধিমান আর নির্লোভ লোক আছে এ সংসারে। আমি তো ভেবেছিলাম শুধু চোর ছ্যাঁচড়ে ভরে গেছে, আর তাদের ধরতেই আমার তৈরি এই ফাঁদ, যার মধ্যে এইমাত্র রক্ষীরা পড়ে গিয়েছিল। আপনি বলুন তো, আপনি কে? সন্ন্যাসী হয়ে গুপ্তধন পাহারা দিচ্ছেন? আচ্ছা শোন, আমি এক সময় দুটো জাহাজে করে বাণিজ্যে গিয়েছিলাম। বাণিজ্য থেকে ফেরার পথে তুমুল ঝড় ওঠে। আমার পরিবারের সবাই যে জাহাজে ছিল সেটা ডুবে যায়। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারিনি। সকলে মারা গেল। হ্যাঁ, শুধু ভগবানের কৃপায় আমি আর কিছু মাঝি মোল্লা কিছু ধন রত্ন সমেত বেঁচে যাই। আমার মনটা কেমন পাল্টে গিয়ে আমি হয়ে গেলাম সাধু। এই ভাঙা বাড়িতে এসে আশ্রয় নিলাম। তারপর? বাণিজ্য করে নিয়ে আসা এসব ধন রত্ন আমার তো আর কোনো কাজে লাগবে না, তাই ঠিক করি কোনো বুদ্ধিমান সাহসী লোক এসে এগুলো নিয়ে যাক। তাই যদি কারো হাতে পড়ে এই ভেবে একটা ধাঁধা তৈরি করে সোনার কৌটে ভরে জলে ফেলে দিয়েছিলাম। আজ থেকে গুপ্তধন তোদের। যাক, আজ আমি মুক্ত। এবার হিমালয়ে চলে যাব আমি। ভয় পাস নে, ভয় পাস নে। তোদের আগে একটা লোক এসে এইসব ধন রত্ন চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হতেই পারে, কারণ গলাটা বেশ চেনা চেনা। সে কিন্তু ধাঁধার কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমার স্থির বিশ্বাস ওটা একটা চোর, তাই মন্দিরে ওকে আটকে রেখেছি। আমার পোষা হনুমানের দল ওকে পাহারা দিচ্ছে। লোকটাকে একবার দেখতে পারি? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, আবার যে চড় মারলো। ও গোপাল, ওই হনুমানের হাত থেকে আমাকে বাঁচাও ভাই। এই তো সেই চোর। তুই কি চিনিস একে? চিনি। ইনি আমাদের রাজ্যের মন্ত্রী। সে কি মন্ত্রী হয়ে এমন মতিভ্রম? ওকে আপনি ক্ষমা করে দিন সাধু বাবা। সাধারণ লোক হলে ছেড়ে দিতাম, কিন্তু মন্ত্রী হয়ে কিনা এত নীচ স্বভাব। ওকে একটু শাস্তি না দিলে হবে না। পালোয়ান, তাহলে মন্ত্রী মশাই? ওর ঘাড় থেকে আগে লোভের ভূত ছাড়াই, তারপর ছাড়বো। তোরা এখন সব সোনা দানা হিরে জহরত নিয়ে ঘরে ফিরে যা। যা, জয় মা, জয় মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.